এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার 25 নম্বর ক্লাস। এর আগে আমাদের আরও 24টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেটা দেখোনি, ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ওডোমিটার যন্ত্রটি কি মাপতে ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। অপশানগুলো একবার আমরা দেখে নিই কী বলেছে। দূরত্ব বলেছে, গতিবেগ বলেছে, সময় বলেছে, আর বল বলেছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওডোমিটার যে যন্ত্রটা আছে সেটার সাহায্যে কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে, ডিস্টেন্স বা দূরত্ব কিন্তু এই ওডোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এবার এই ওডোমিটার যন্ত্রটা কোথায় থাকে? দেখো আমাদের প্রত্যেকের যে টু হুইলার, ঠিক আছে, টু হুইলার বা 2 চাকার যে গাড়ি বা মনে করো মোটর বাইক, আর আমাদের যে 4 চাকার গাড়ি, যেগুলো আমাদের 4 চাকার যে গাড়িগুলো হয়ে থাকে, সেই সমস্ত গাড়িতেই কিন্তু এই ওডোমিটার যে যন্ত্রটা আছে, এই ওডোমিটার যন্ত্রটা ডিস্টেন্স মেজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, হাইড্রোকার্বন মিথেনের ফর্মুলা কি হয়ে থাকে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। অপশানগুলো একবার আমরা দেখে নেব। CH4 দিয়েছে, C2H6 দিয়েছে, CH3 দিয়েছে, আর CH5 দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু CH4। এবার দেখো এই CH4টা কীভাবে আসলো, মনে রাখবে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? CnH2n+2, ঠিক আছে। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েই কিন্তু আমাদেরকে এই মিথেনের ফর্মুলাটা বের করতে হয়। দেখো এখানে যদি আমরা এনের মান 1 ধরি, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখো এখানে 1 ধরেছি বলে এখানে কত হবে? এখানে 2 গুণ 1 হবে, প্লাস কিন্তু এখানে 2 হবে। তো এখানে আমরা কত পাচ্ছি? দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি C1, মানে কিছুই না, এখানে যেটা 1 থাকলে লেখা লাগে না। আর এখানে দেখো H কত পাচ্ছি? 2 1 কে 2, আর এদিকে আবার একটা 2, তাই CH4, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, রিক্সিয়া কোন গোষ্ঠীর একটি উদ্ভিদ, ঠিক আছে। রিক্সিয়া কোন গোষ্ঠীর একটি উদ্ভিদ? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। থ্যালোফাইটা দিয়েছে, টেরিডোফাইটা দিয়েছে, ব্রায়োফাইটা দিয়েছে, আর জিমনোস্পার্ম দিয়েছে। তো দেখো এই যে রিক্সিয়া আছে, এটা কিন্তু ব্রায়োফাইটা গোষ্ঠীর একটি উদ্ভিদ, ঠিক আছে। এইবার এই যে ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদ আছে, একে কিন্তু উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে, ঠিক আছে। উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? এরা কিন্তু যে ভেজা যে জায়গাগুলো হয়ে থাকে, ঠিক আছে, ভেজা জায়গাতে কিন্তু এরা জন্মায়। সেই কারণের জন্য কিন্তু ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদদের বলা হয়ে থাকে উদ্ভিদ জগতের উভচর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, এই যে টেরিডোফাইটা গোত্রের উদ্ভিদ আছে, এই টেরিডোফাইটা উদ্ভিদের যে এক্সাম্পল আছে ফার্ন, এই ফার্ন গাছের পাতার মধ্যে একটা স্পেশাল টাইপ অফ রেণুস্থলী থাকে, ঠিক আছে। সেটা কোথায় থাকে? সেটা ওপরে থাকে নাকি তোমার নিচে থাকে? নিচে নাকি ওপরে থাকে, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি যোগ, এখানে একটু মিস্টেক আছে, এটা তরল যোগ কলা হবে, ঠিক আছে। নিচের কোনটি তরল যোগ কলা। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু তোমাদের আগের শিফটেও এসেছিল। তো দেখো কি বলেছে, তো এখানে আমাদের ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, হাড় দিয়েছে, পেশি দিয়েছে, প্লাজমা দিয়েছে, আর রক্ত দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রক্ত। এইবার দেখো এই যে রক্ত বা ব্লাড আছে, এই ব্লাডকে কিন্তু তরল যোগ কলা বলা হয়ে থাকে, অর্থাৎ লিকুইড কানেকটিভ টিস্যু বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো ব্লাডের কাজ কি? ব্লাড আমাদের কিন্তু সারা শরীরের ভেতরে সব জায়গাতেই আছে, সারা শরীরকে কিন্তু ব্লাডটাকে কি করেছে? কানেক্ট করে রেখেছে, ঠিক আছে। সেই কারণের জন্য কিন্তু রক্তকে লিকুইড যোগকলা বা তরল যোগকলা কিন্তু বলা হয়ে থাকে, লিকুইড কানেকটিভ টিস্যু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, বৈদ্যুতিক আধান 50 কুলম্ব হলে ও সময় 5 সেকেন্ড হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তো আমরা এটা একটা ডাইরেক্ট ফর্মুলা জানি। ফর্মুলাটা কী হয়ে থাকে? ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে Q = I গুণ T, ঠিক আছে। I গুণ T, অর্থাৎ Q = I মানে কি? I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর T মানে কিন্তু সময়। এবার দেখো আমাদেরকে কিন্তু ফর্মুলাটাকে অর্গানাইজ করতে হবে। তো কি হবে? তো আইকে কিন্তু আমাদের এখানে রাখতে হবে, আর এই যে টিটা আছে এটা কিন্তু ওই পাশে চলে যাবে। এবার যদি আমরা ডেটাগুলোকে পুট করি, দেখো I = কত পেলাম? T এর মান পেলাম হচ্ছে 50 কুলম্ব, আর এখানে এখানে Q এর মান কত পেলাম? 50 কুলম্ব, আর T এর মান কিন্তু পেয়েছিলাম 5 সেকেন্ড। মনে রাখবে যদি তোমাদেরকে কারেন্টের অঙ্ক করতে দেয়, তাহলে কিন্তু সবসময় যে সময়টা থাকবে তাকে কিন্তু তোমাকে কি করতে হবে না, সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। আমাদের এই অঙ্কে সেকেন্ডেই দেওয়া ছিল, সেই কারণের জন্য আমাদেরকে এক্সট্রা করে সেকেন্ডে কনভার্সন করতে হলো না। এবার যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা দেখব 5 দিয়ে 50কে কাটলে কত হয়? 10। আর যে তড়িৎ প্রবাহ মাত্রা হয়ে থাকে তার একক কিন্তু হয়ে থাকে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাই 10 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল অণু
আছে। এইবার দেখো এটার জন্য কিন্তু তোমাদের সবার প্রথমে হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। তো দেখো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কিন্তু H2SO4, আর তোমাকে কিন্তু হাইড্রোজেন প্লাস হচ্ছে সালফার প্লাস অক্সিজেনের কিন্তু আণবিক ভর জানতে হবে। দেখো হাইড্রোজেনের আণবিক ভর হয়ে থাকে 1, সালফারের হয়ে থাকে 16, ঠিক আছে। আর তোমার এখানে সালফারের কিন্তু হয়ে থাকে 32, ঠিক আছে। দেখো তো আমি এখানে আবার লিখছি, হাইড্রোজেনের কত হয়ে থাকে 1, সালফারের কিন্তু হয়ে থাকে হচ্ছে 32, আর অক্সিজেনের কিন্তু হয়ে থাকে 16, ঠিক আছে। এইবার যদি আমরা এখানে ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা পাবো কি, দেখো এখানে হাইড্রোজেনের কতগুলো বলেছে, হাইড্রোজেনের 2টো, তাহলে এখানে 2-এর সাথে এটা কী করতে হবে, 2-এর সাথে একটা গুণ করো, তাহলে প্রথমে আমরা 2 পাবো, ঠিক আছে, হাইড্রোজেনের জন্য 2টো। দেখো সালফার কিছু নেই মানে একটা আছে, সালফারের জন্য তাহলে কত দিতে হবে, সালফারের জন্য 32 নিতে হবে। আর অক্সিজেনের দেখো আণবিক ভর বলেছে 4টে, আর এখানে কতগুলো এই অক্সিজেনের আণবিক ভর বলেছে 16, আর এখানে কতগুলো অক্সিজেন আছে, 4টে অক্সিজেন আছে, তাহলে কত হবে 4-16 কিন্তু হয়ে যাবে 64, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে আলটিমেটলি এটাকে যোগ করে আমরা কত পাচ্ছি, যোগ করে কিন্তু আমরা পাচ্ছি 98 গ্রাম, ঠিক আছে। যে সালফিউরিক অ্যাসিডের 1 মোলের যে ভর সেটাই কিন্তু 98 গ্রাম। এবার তোমাকে কি করতে দিয়েছে, তোমাকে কিন্তু 98 গ্রামেরই বের করতে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো 98কে কী করতে হবে, 98 এই যে গ্রামটা আছে, এই যে ভরটা আছে, এটা দিয়ে কিন্তু সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর সেটাকে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কত পাবো, 1। তাহলে 1 মোল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল অণু আছে, 1 মোল অণু কিন্তু আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, প্যালায়েন্টোলজি কোন বিষয়ক অধ্যায়। তো আমরা সকলেই এই কোশ্চেনটার সাথে পরিচিত যে প্যালায়েন্টোলজি যেটা আছে সেটা কিন্তু জীবাশ্ম সংক্রান্ত যে অধ্যয়ন, ঠিক আছে, যে ফসিলস, ঠিক আছে, যে ফসিল সম্পর্কিত যে অধ্যয়ন সেটাকে কিন্তু বলা হয়ে থাকে প্যালায়েন্টোলজি, ঠিক আছে। এইবার দেখো এই যে কোষ আছে, কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে, কোষ সংক্রান্ত বিদ্যাকে কিন্তু বলা হয়ে থাকে সাইটোলজি, ঠিক আছে। সাইটোলজি কিন্তু কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি প্রসারিত রাবারে কোন ধরনের শক্তি থাকে। দেখো একটা প্রসারিত রাবার ব্যান্ড আমরা মনে করতে পারি, ঠিক আছে। দেখো একটা রাবার ব্যান্ড মনে করো এইরকম আছে, এইবার যদি আমরা রাবার ব্যান্ডটাকে টেনে যদি লম্বা করি সেক্ষেত্রে তার ভেতরে কোন শক্তি থাকে, তো মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু তার ভেতরে স্থিতি শক্তি থাকে, ঠিক আছে। স্থিতি শক্তি বা যেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে, mgh হয়ে থাকে, এটা কিন্তু তোমাদেরকে অনেকবার বলেছি। এইবার দেখো এখানে এই যে গতিশক্তি আছে, এই গতিশক্তির ফর্মুলা কী হয়ে থাকে, গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে 1/2 mv², ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, 10 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 10 মিটার ওপরে তুললে কৃতকার্যের পরিমাণ কত হবে। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের বহুবার প্র্যাকটিস করিয়েছি। দেখো তাহলে সবার প্রথম ফর্মুলা হচ্ছে mgh, আমাদেরকে m এর মান রাখতে হবে কিন্তু 10, তারপরে g এর মান কত বলেছে, এখানে 9.8 বলেছে, আর হাইট কত বলেছে, হাইটও কিন্তু 10 বলেছে, ঠিক আছে। এটা কেটে মনে করো পয়েন্টের জন্য নিচে এখানে 10 হয়ে গেল, এই 10 দিয়ে তুমি এই 10 কেটে দিলে তাহলে আলটিমেটলি কত পাবে, আলটিমেটলি কিন্তু পাবে 980। এবার যে ইউনিটটা আছে দেখো কৃতকার্যের পরিমাণ আর যে তোমার শক্তির পরিমাণ সেটা কিন্তু সেম হয়ে থাকে, সেটা কত হবে, সেটা কিন্তু হবে জুল, ঠিক আছে। তো 980 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, উত্তল লেন্স কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। দেখো এগুলো কিন্তু তোমাদেরকে আগে করিয়েছি। তো দেখো এই যে উত্তল লেন্স আছে, সর্বপ্রথম উত্তল লেন্স সম্পর্কে কিছু বেসিক ডিটেলস তোমাদেরকে বলে রাখি। দেখো উত্তল লেন্সের মাঝের অংশটা কিন্তু হয়ে থাকে মোটা, ঠিক আছে, আর দুই প্রান্ত কিন্তু কি হয়ে থাকে, দুই প্রান্ত কিন্তু হয়ে থাকে সরু। এবার এই যে উত্তল লেন্স আছে, এই উত্তল লেন্স কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, হাইপারমেট্রোপিয়া বলে যে রোগটা আছে সেই রোগের চিকিৎসায় কিন্তু উত্তল লেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। আর এই রোগটা কেমন, এক্ষেত্রে কিন্তু আমাদের যে কাছের দৃষ্টি সেটা কিন্তু ত্রুটি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ আমরা কিন্তু কাছের জিনিসটাকে কম দেখতে পাই, ঠিক আছে। এবার দেখো এখানে মায়োপিয়া আছে, যখন আমরা উত্তল লেন্সের কথা বললাম তাহলে আমাদের অবতল লেন্স সম্পর্কে জেনে নেওয়াটা উচিত। তো দেখো অবতল লেন্সের কিন্তু মাঝের অংশটা কি হয় না, মাঝের অংশটা কিন্তু সরু হয়ে থাকে, আর দুই প্রান্ত কি হয়ে থাকে, দুই প্রান্ত কিন্তু হয়ে থাকে মোটা। আর এই যে অবতল লেন্স আছে, এই অবতল লেন্স কি করা হয় না, এই অবতল লেন্স কিন্তু মায়োপিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এটা কেমন ধরনের রোগ, এটা কিন্তু হাইপারমেট্রোপিয়ার উল্টোটা, অর্থাৎ দূরের জিনিস দেখতে কিন্তু অসুবিধা হয়ে থাকে। তো
আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? আমাদেরকে বলেছে উত্তর লেন্স, তো উত্তর লেন্স কিন্তু হাইপারমেট্রোপিয়াজনিত সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 11 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান ও প্রতিফলন কোণের মান কত হবে? দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু বলেছে মাধ্যমটা কেমন, মাধ্যমটা কিন্তু মসৃণ, ঠিক আছে, কোনো কিন্তু এবড়ো খেবড়ো নয়। এইবার মনে করো আলো যদি এই অ্যাঙ্গেলে আসে তাহলে আলোটা কোন অ্যাঙ্গেলে বেরোবে? দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলে আলো আসে তাকে কিন্তু বলা হয় আপাতন কোণ, যেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। আর যে অ্যাঙ্গেলে আলোটা বাইরে বেরিয়ে যায় তাকে কিন্তু বলা হয় তাকে প্রতিফলন কোণ, ঠিক আছে, যেটাকে কিন্তু আর দিয়ে ডিনোট করা হয়। আর তোমরা মনে রাখবে যে অ্যাঙ্গেল আই কিন্তু সমান সমান হয়ে থাকে অ্যাঙ্গেল আর এর, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রিতে এসে থাকে তো এটা কিন্তু 60 ডিগ্রিতেই বেরিয়ে যাবে। কোন ক্ষেত্রে? যদি যে মাধ্যমটা আছে সেটা যদি মসৃণ হয়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই প্রশ্নের জন্য হয়ে যাবে সমান, ঠিক আছে। তার কারণ কিন্তু এখানে কি বলেছে, এখানে কিন্তু মাধ্যমটা বলেছে মসৃণ মাধ্যম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটির গলনাঙ্ক সর্বাধিক? তো এখানে ব্যাক টু ব্যাক দেখো 4টে ধাতু দিয়েছে, লিথিয়াম দিয়েছে, সোডিয়াম দিয়েছে, লোহা দিয়েছে আর পটাশিয়াম দিয়েছে। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি, দেখো লোহার গলনাঙ্ক কিন্তু সর্বাধিক, লোহার গলনাঙ্ক কিন্তু প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস প্লাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, 282 ইলেকট্রন বিন্যাসের মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? তো দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি এই যে 282, অর্থাৎ দেখো এটা কিন্তু কে শেল, এটা এল শেল আর এটা কিন্তু এম শেল। শেল নাম্বারটা কিন্তু কি নাম্বার হয়ে থাকে? শেল নাম্বারটা কিন্তু হয়ে থাকে পর্যায় নাম্বার, ঠিক আছে। আর যে লাস্টের যে শেলটা থাকে সেই শেলে যে কতগুলো ইলেকট্রন আছে সেটা কিন্তু তার গ্রুপ নাম্বার হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে 2 আছে মানে এটা কোন গ্রুপে থাকবে? তো এখানে 2 আছে মানে কিন্তু এটা থাকবে আমাদের 2 নাম্বার গ্রুপে, ঠিক আছে। এইবার এই যে 282 ইলেকট্রন বিন্যাসের মৌলটার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? দেখো যে বৈদ্যুতিক বাল্ব থাকে সেই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? তো মনে রাখবে এটা কিন্তু টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়, ঠিক আছে। টাংস্টেন ধাতু, যেটার কিন্তু ফর্মুলা হয়ে থাকে ডাব্লু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি বৈদ্যুতিক বর্তনীতে একটি ব্যাটারিকে নির্দেশ করা হয় একটি বড় প্রান্ত ও একটি ছোট প্রান্ত দিয়ে। এখানে বড় যে প্রান্তটি সেটি ব্যাটারির কোন টার্মিনালকে বোঝায়? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সবার প্রথমে মনে করো আমরা একটা সার্কিট আঁকি, মনে করো এটা হচ্ছে একটা সার্কিট, ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্কিট, ঠিক আছে। এখানে দেখো এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কি আছে না, এই সার্কিটটাকে আমরা একটা সেল বা একটা ব্যাটারি দিয়ে কিন্তু যোগ করেছি। কি দিয়ে যোগ করেছি? একটা ব্যাটারি দিয়ে যোগ করেছি। এইবার বলেছে দেখো সবার প্রথম কিন্তু মনে রাখবে একটা সেলে ব্যাটারির সিম্বলটা কেমন হয়ে থাকে? ব্যাটারির সিম্বল কিন্তু হয়ে থাকে একটা বড় দাগ আর একটা ছোট দাগ, ঠিক আছে। এরকম কিন্তু ব্যাটারির সিম্বলটা হয়ে থাকে, এটা কিন্তু ব্যাটারির সিম্বল হয়ে থাকে। বলেছে এই বড় দাগটা ব্যাটারির কোন প্রান্তটাকে বোঝায়? তো মনে রাখবে এই যে বড় দাগটা আছে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে বোঝায়, ঠিক আছে। ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল আছে সেটাকে কিন্তু এই বড় দাগ দিয়ে ডিনোট করা হয়, আর ছোট দাগ দিয়ে কিন্তু নেগেটিভ টার্মিনালকে ডিনোট করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, ফুলের কোন জনন অংশ, ফুলের জনন অংশ কোনটা? ঠিক আছে, এখানে কি কোশ্চেনটা হয়ে যাবে, ফুলের জনন অংশ কোনটা? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, গর্ভকেশর দিয়েছে, পুংকেশর দিয়েছে, পাপড়ি দিয়েছে আর গর্ভপত্র দিয়েছে। এখানে কিন্তু এটা হয়ে যাবে ফুলের পুং অর্থাৎ পুরুষ, ঠিক আছে। ফুলের যে পুরুষ জনন অংশ কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পুংকেশর। পুংকেশর কিন্তু ফুলের একটি পুরুষ জনন অঙ্গ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, দার্শনিকের উল কাকে বলা হয়? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, জিঙ্ক সালফেট দিয়েছে, তারপরে কপার সালফেট দিয়েছে, জিঙ্ক অক্সাইড দিয়েছে আর কপার অক্সাইড দিয়েছে। দেখো সবার প্রথমে আমাদেরকে কি জানা উচিত? সবার প্রথমে কিন্তু আমাদের এখানে এদের সংকেতগুলোকে জানা উচিত। তো দেখো সবার প্রথমে জিঙ্ক সালফেট কি? জিঙ্ক সালফেট কিন্তু ZnSO4, ঠিক আছে। কপার সালফেট কি? কপার সালফেট কিন্তু CuSO4। জিঙ্ক অক্সাইড কি? জিঙ্ক অক্সাইড কিন্তু ZnO। আর কপার অক্সাইড কি? কপার অক্সাইড কিন্তু CuO, ঠিক আছে। তো দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দার্শনিকের উল কাকে বলা হয়ে থাকে? দার্শনিকের উল কিন্তু বলা হয়ে থাকে জিঙ্ক অক্সাইড বা ZnO কে, ঠিক আছে। এটা কিন্তু পুরো পিওর সাদা রঙের হয়ে থাকে।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের শরীরে জল ও খনিজ লবণ পরিবহন করে নিম্নলিখিত কোন কলা। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী অপশান দিয়েছে আমরা একবার দেখে নিই। তো দিয়েছে প্যারেনকাইমা দিয়েছে, কোলেনকাইমা দিয়েছে, স্ক্লেরেনকাইমা দিয়েছে আর জাইলেম দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দেখো জল মানেই কিন্তু জাইলেম, ঠিক আছে। তো উদ্ভিদের শরীরে কিন্তু জল আর যে খনিজ লবণ থাকে জলে মিশ্রিত, সেটা কে পরিবহন করে, সেটা কিন্তু উদ্ভিদের যে জাইলেম কলা আছে সেই জাইলেম কলা কিন্তু এটা বহন করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু আমাদের এর আগে আরও 24টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চাইলে দেখে নিতে পারো। বন্ধুদের সঙ্গে যত পারো ভিডিওটা শেয়ার করো, এভাবেই সাপোর্ট করো। যেগুলো HW দিলাম সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।